আমরা সেন্ট্রোমিয়ার পড়েছিলাম, তো সেন্ট্রোমিয়ার কোথায় থাকে বলো? সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? না বলতে পারবে, হচ্ছে ডাক্তার বাড়ি দেবে বলো। সেন্ট্রোমিয়ার কোনটা? সেন্ট্রোমিয়ার কোনটা বলো? ক্রোমোজোমের মুখ্য খাঁজে যেটা থাকে, তাই তো? ক্রোমোজোমের মুখ্য খাঁজ অঞ্চলে যে জিনিসটা থাকে সেন্ট্রোমিয়ার, তাই তো? এটা সেন্ট্রোমিয়ার তো। সেন্ট্রোমিয়ার একটা প্রোটিন থাকে, তার নাম কি বলে দিয়েছিলাম? মার পড়বে, কাইনেটোকোর। কাইনেটোকোর প্রোটিন। যাই হোক, চলো। এই যে মুখ্য খাঁজ অঞ্চলে সেন্ট্রোমিয়ারটা থাকে, সব সময় এমনটা হয় না যে ক্রোমোজোমের এই দুটো বাহুর মাঝে সেন্ট্রোমিয়ারটা থাকবে, এমনটা কিন্তু হয় না। শুনবে, ক্রোমোজোমের সবসময় যে দুটো বাহুর মাঝেই সেন্ট্রোমিয়ারটা থাকবে তার কোনো মানে নেই। যেখানে খুশি থাকতে পারে, ধারে, এখানে, এখানে, মাঝখানে। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে কিছু ক্রোমোজোমের নামকরণ করা হয়েছে। কি বললাম ইসবাউল? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কিছু নাম দেওয়া হয়েছে। যে ক্রোমোজোমটা ওখানে আঁকা আছে সেইটা আমি এভাবেও আঁকতে পারি তো। মাঝখানে আছে দুটো বাহু, তার মাঝে আমি যদি আরেকটু এরকম করে দিই, দেখো এইটা, এই দুটো বাহুর মাঝে সেন্ট্রোমিয়ার আছে। এই জায়গাটা দেখো, একটা বাহু ছোট, একটা বাহু বড়। ছোট বড় নয়, সেন্ট্রোমিয়ার কি করেছে, এই সেন্ট্রোমিয়ারটা একটু এগিয়ে এসছে, একটু এগিয়ে এসছে, একটু এগিয়ে এসছে। এটা মাঝের থেকে দেখো, এখানে পড়তো তো, মাঝের থেকে একটু সরে গেছে। এর পরের সেন্ট্রোমিয়ার দেখো আরো সরে গেছে, আরো সরে গেছে। এর পরের যে সেন্ট্রোমিয়ার সে একদম ধারে আছে। এরকম থাকে ক্রোমোজোমের। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম বিভিন্ন ধরনের হতে পারে। যদি মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে তখন সেই ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক। নাম কি? মেটাসেন্ট্রিক। মেটা মানে মাঝখানে, সেন্ট্রিক মানে কেন্দ্র। মেটাসেন্ট্রিক হলো। হ্যাঁ, এদিকে তাকাও, মেটাসেন্ট্রিক। যদি মাঝখানে থেকে একটু ধারে থাকে তখন তাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক হলো। এবার এদিকে তাকাও, যদি আরেকটু সরে যায়, আরো সরে যায় ধারের কাছে, মানে প্রান্তের কাছের দিকে যদি সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে কি বলবো? অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একেবারে ধারে থাকে তখন তাকে কি বলবো? টেলোসেন্ট্রিক। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কয়টা ভাগে ভাগ করা হলো? তোমাকে পরীক্ষায় দেবে, এই কথা নয়, 2 নম্বরের দেবে সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক। হ্যাঁ, সেন্ট্রিক। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কয়টা ভাগে ভাগ করা যায়? 4টে ভাগে ভাগ করা যায়। তোমাকে পরীক্ষায় দেবে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের বিভাজন করো। ছবি দিতে হবে। এটা কি আর ছবির মধ্যে পড়ে এগুলো? যা আমরা করি খেলনা একদম। তাহলে আমরা লিখবো যে 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেটা, একটা সাব মেটা, একটা অ্যাক্রো, একটা টেলো। হলো। মেটা মানে মাঝে, এটা মনে থাকবে তো। টেল মানে লেজ, এটা জানো তো। টেল মানে পেছনে। টেল সবসময় দেখবে, এর পরেও আসবে। টেল কথার অর্থই একদম শেষে। টেলোসেন্ট্রিক। টেলোমিয়ার আমরা জানি ক্রোমোজোমের এই জায়গাটায় কি বলে? টেলোমিয়ার। এটা সেন্ট্রোমিয়ার, এটা টেলোমিয়ার। তাহলে এই যে টেলোসেন্ট্রিক মানে কি, ওই সেন্ট্রোমিয়ারটা ধারের দিকে আছে। আর সাব মেটার অ্যাক্রো মানে কি, সাব মেটা হচ্ছে মেটাসেন্ট্রিকের কাছে, মানে মাঝের থেকে একটু কাছে, মাঝের থেকে একটু কাছে গিয়ে কি আছে? সাব মেটাসেন্ট্রিক হলো। আর অ্যাক্রোসেন্ট্রিকটা কি আছে? মাঝের থেকে, আর মানে ধারের, এই যে ধার একদম যে টেলোমিয়ার, যেটা টেলোমিয়ারে একটু কাছে কি আছে? সেন্ট্রোমিয়ার আছে। বোঝা গেল? তাহলে 4টে, মেটাসেন্ট্রিক, সাবমেটা, অ্যাক্রো আর টেলো। খাতায় লিখো। ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। চলে যাও। এই তো ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। এই ভালো করে শোনো, আগে ভালো করে শোনো, শুনে না আর আঁকতে হবে না। শোনো, ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন জীবন বিজ্ঞান বা বায়োলজিক্যাল টার্মে কোথাও ইউ কথার অর্থ হচ্ছে, ইউ যদি থাকে তার মানে ইউ কথার অর্থ হচ্ছে সত্য, সত্য, ট্রু, TRUE। বলেছিলাম এর আগে। ইউ মানে তুই নয়, এখানে ওয়াইও ইউ নয়, ইউ মানে সত্য। ইউ ক্যারিওটিক, যাদের সত্যিকারে নিউক্লিয়াস আছে, পড়েছিলাম তো। হেটেরো মানে মিথ্যা নয়। ইউ কথার অর্থ হচ্ছে সত্য, এটা মনে রাখো। হেটেরো কথা এর বিপরীত। ঠিক আছে, মিথ্যা নয়। আচ্ছা চলো, আমরা কি দেখছিলাম? নিউক্লিয়াসের মধ্যে
যে ক্রোমোজোম গুলো, মানে ক্রোমোজোম বলতে পারি, ডিএনএ বলতে পারি, যা খুশি বলতে পারি, সেইগুলো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিজেদের মধ্যে ছিল তো, ছিল এরকম করে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে ছিল। এবার কথা ভালো করে শুনবে। মনে করো একটা আমি ডিএনএ আঁকছি এরকম করে, আঁকলাম। হ্যাঁ, এবার এই যে ডিএনএটা আঁকলাম, ডিএনএ তো আর খালি চোখে এরকম তুমি কোষ থেকে খুলে এনে দেখতে পারবে না, সম্ভব? ডিএনএ কে স্টাডি করতে গেলে আগে এই যে মাইক্রোস্কোপ তো কাজে লাগেই, শুধু মাইক্রোস্কোপ কাজে লাগে তা নয়, একে এর কিছু রঞ্জকে রঞ্জিত করতে হয়, মানে কিছু কালার দিতে হয়, এছাড়া দেখা যাবে না। কিছু কালার দিলে ভালো করে না, মাইক্রোস্কোপে দেখলে, শুধু মাইক্রোস্কোপে দেখলেও দেখা যাবে না, তার আগে অনেক প্রসেসিং আছে, সেই তার মধ্যে অনেক কালার অ্যাড করতে হয়, করে তারপর দেখতে হয়, দেখলে পরে মানে ভালো করে বোঝা যায়। এইবারে ওই রকম ভাবে ডিএনএ কে, ডিএনএ বলি বা ক্রোমোজোম বলি, যাই ক্রোমোজোম বললে বেশি ভালো হবে, কারণ পেঁচানো অবস্থায় আছে, তাহলে ক্রোমোজোমই বলবো। তাহলে এইরকম অবস্থায় যদি আমরা স্টাডি করি, তাহলে দেখবো এই যে পুরো ডিএনএটার কিছু অংশ আছে খুব পেঁচানো, কিছু অংশ আছে খোলা খোলা অবস্থায়। এবার এখানে যদি আমি কিছু কালার ইউজ করি, মানে এখানে কালার মনে করো আমি অ্যাড করলাম, কিছু কালার অ্যাড করলাম, হ্যাঁ কালার অ্যাড করলাম, কালার অ্যাড করলে তুমি বলো তো এই একটা জায়গা আছে, এই একটা জায়গা আছে, আর এই একটা জায়গা আছে, মনে করো এটা 1 নম্বর জায়গা লিখলাম 2, আর এখানে 3 নম্বর জায়গা, তাহলে কোন জায়গাটা বেশি কালারফুল হবে? 2 নম্বর জায়গাটা, 2 নম্বরটা, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর জায়গা এরকম আছে, যেমন এঁকেছি দেখাই যাচ্ছে, এটা খোলা খোলা অবস্থায় আছে, এটা বেশি পেঁচানো অবস্থায় আছে, এটা আরো খোলা অবস্থায় আছে। কোনটা বেশি কালারফুল হবে? 3 নম্বরটা। কেন 3? যদি 2 নম্বর হবে কেন হবে, 3 নম্বর হলে কেন হবে? কারণ খোলা খোলা আছে, যে কালার দিলে এটা সবগুলো হয়ে যাবে, 2 নম্বরের আবার পড়লে সবগুলো একসাথে থাকবে, বেশি কালার দেখাবে। এখানে তো বেশি এরকম গিজি 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 হয়ে আছে, হ্যাঁ কি না? এই তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, এই জায়গাটায় কালারটা, এই জায়গায় যেহেতু এই পেঁচানো অবস্থায়, বেশি পেঁচানো অবস্থায় আছে, তার মানে কি এই জায়গাটা বেশি কালারফুল হবে, বেশি রং দেখাবে এই জায়গা থেকে, মানে এটা এখানে কি দেখাবে, এখানে গাঢ় রং দেখাবে, তাই তো? গাঢ় রং দেখাবে, আর এখানে তুলনামূলক হালকা রং দেখাবে, বুঝা গেছে? এবার এটা 1 নম্বর কথা গেল। যদি রঙের ক্ষেত্রে বলি, তাহলে 1 নম্বর কথা গেল, একটা হচ্ছে গাঢ় রং পেলাম, আর একটা হচ্ছে হালকা রং পেলাম, ঠিক আছে? এবার যদি আমি জিনের বহিঃপ্রকাশের কথা বলি, জিনের বহিঃপ্রকাশ মানে যে জিনটা ভালো করে প্রকাশ পেতে পারবে, কে পারবে? এই যে এরকম পেঁচানো অবস্থায় বেশি আছে, সে বেশি প্রকাশ পেতে পারবে, নাকি যে এরকম খোলা অবস্থায় আছে তার জিনটা বেশি প্রকাশ করতে পারবে? যে খোলা অবস্থায় আছে, বুঝতে পারোনি? এ তো বেশি পেঁচানো অবস্থায় আছে, বেশি পেঁচানো অবস্থায় আছে, তাহলে এর মধ্যে যে জিন আছে সেই জিনটা বেশি প্রকাশ পাবে, নাকি এর যে খোলা অবস্থায় আছে যে জিনগুলো, তার যে বৈশিষ্ট্যগুলো বেশি প্রকাশ পাবে? খোলা অবস্থায়, অবশ্যই করে খোলা অবস্থায়, কারণ এটা খোলা অবস্থায় আছে, এর জিনটা যত বেশি অ্যাক্টিভ থাকবে, এটা থাকবে না। দুটো জিনিস বোঝা গেছে না যায়নি? এক হচ্ছে প্রথমত যদি আমি রং করি, তাহলে যেগুলো বেশি পেঁচানো অবস্থায় আছে সেটা বেশি কালারফুল লাগবে, গাঢ় রং দেখতে লাগবে, তুলনামূলকভাবে যেটা নর্মাল অবস্থায় আছে, খোলা খোলা অবস্থায় আছে, সেটা হালকা রং লাগবে। আবার যদি আমি জিনের কথা বলি, কোন জিনটা বেশি এক্সপ্রেস করবে, মানে বেশি তার বৈশিষ্ট্যকে প্রকাশিত করতে পারবে, কে পারবে? যে এরকম বেশি পেঁচানো অবস্থায় আছে সে পারবে, নাকি যারা খোলা খোলা অবস্থায় আছে তারা পারবে? 3 নম্বর আর 1 নম্বর পাইতে পারবে। তাহলে এরা বেশি খোলা খোলা অবস্থায় আছে, তারা এদের যে জিন আছে সেই জিন বেশি এক্সপ্রেস করতে পারবে, বেশি প্রকাশিত হতে পারবে। তাহলে এবার ভালো করে শোনো, দুটো জিনিস বলে দিলাম, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, কমপ্লিট। ইউক্রোমাটিন কথার অর্থ হচ্ছে যে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন মানে কি, ক্রোমাটিন তন্তুই এসছে, যে ক্রোমাটিন তন্তুতে জিন সক্রিয় অবস্থায় থাকে, হ্যাঁ একদম। ইউক্রোমাটিন কথার অর্থ হচ্ছে যে ক্রোমাটিন তন্তুতে যে জিনগুলো সক্রিয় অবস্থায় থাকবে সেটাকে বলা হয় ইউক্রোমাটিন। আর হেটেরোক্রোমাটিন কথার অর্থ হচ্ছে ক্রোমাটিনের নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। তাহলে এবার বলো, এখানে এইটা খুব গোলায় যে ইউক্রোমাটিন কথার অর্থ হয়তো জিন তো সক্রিয় থাকছে, হয়তো যেটা রং হবে সেটা বেশি গাঢ় রং হবে, মানে সবসময় তো আমরা পজিটিভ দিকে বেশি এগোই, কিন্তু এই দিক থেকে দেখতে হবে ইউক্রোমাটিনের ক্ষেত্রে কি হয়, হালকা রং। কিন্তু এখানে ওইভাবে লিখবে না, বলবে এখানে ইউক্রোমাটিনের ক্ষেত্রে ওই ক্রোমাটিন তন্তুগুলো হালকা রঞ্জকে রঞ্জিত হয়, আর এখানে কি হবে, এটা মানে গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়, এটা হালকা রঞ্জকে রঞ্জিত হয়, ওটা কি গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। এখানে জিনগুলো কি অবস্থায় থাকে, সক্রিয় অবস্থায় থাকে, ওখানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ব্যাস। না, এটা আঁকতে লাগবে না, শুধু লিখে রাখো ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি,
লিখে রাখো ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি? কি লিখবো? ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি? লিখাঙ্কো কোয়েশ্চেনটা শুধু লেখো, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি? কি বলো? ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি? হয়েছে? দাঁড়ান হুম, বৃষ্টি হবে না ম্যাম? বৃষ্টি হবে না? হবে, এইটুকুর মধ্যে হবে না? দেখুন, এইটুকুর মধ্যে হবে না? না মামি এইটার মধ্যে হবে তো? উল্টে দাও। এটার মধ্যে হবে তো? হ্যাঁ, হয়ে যাবে। কি? এইটার মধ্যে হয়ে যাবে। এর পেন্সিল কাটার দাও তো কেউ? প্ল্যান করে আমি কম পাশে দিচ্ছিলাম। এর কম্পাসটা দিয়ে দাও। এলে খাতা কম্পাসটা দে। জিবি দাও খাতা দে। দেখে পেন্সিল কাটারটা দেখো। গুলাটি তিনবার করে মুছ। আমি ইয়ান দিয়া আমরা আগে। এ ওর মধ্যে হয়ে যায় আরো বড় করতে কেন? অদ্ভুত করবো কেন? গেল? ওরা আছে। কিছুই নেই, চট করে এটা এঁকে নাও তো। এইটা হবে শুধু আচ্ছা শোনো, এই চুপচাপ শোনো। আমরা জানি প্রতিটা জীবের জীবন চক্র আছে, তো আমাদেরও তো আছে। ছোটবেলা থেকে আমরা বড় দিকে যাচ্ছি, আছে তো। আমরা এই একদম কোষ পড়ার প্রথম দিকে বলেছিলাম যে এরকম একটা আসবে, মানে কি একটা কোষ জন্ম থেকে শুরু করে সে কিন্তু সবসময় মৃত্যুর দিকেই এগোয়। বলেছিলাম এইসব গল্প। একটা কোষ, হ্যাঁ, একটা কোষ জন্মালো, জন্মানোর পরে কিন্তু সে থেমে থাকে না। সে জন্মানোর পরে কন্টিনিউ তার গ্রোথ করতেই থাকে, শেষ যতক্ষণ না পর্যন্ত ডিভিশন হয়, মানে ভাগ হয় একটা কোষ, সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত দুটো কোষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে থামে না। বোঝা গেল? আঁকা বন্ধ করে এবার শোনো। হয়েছে? আঁকা বন্ধ হয়েছে? আর শোনো এবার, যখন একটা কোষ, দিকে তাকাও, এই দেখো, মনে করো এই যে কোষটা, এই কোষটা মনে করো সবে নতুন জন্মেছে। হ্যাঁ, যখন কোনো কোষ নতুন জন্মালো তার প্রথম কাজ কি হবে? তার কি প্রথমেই নিউক্লিয়াস চলে আসবে? তার কি প্রথমেই মাইটোকন্ড্রিয়া যা যা আছে, যা যা কোষীয় অঙ্গাণুগুলো আছে, তার কি প্রথমেই সব চলে আসবে? প্রথমে তাকে আসতে গেলে অবশ্যই করে সেই জিনিসগুলো তৈরি হতে লাগবে। মানে মনে করো মাইটোকন্ড্রিয়া তৈরি হতে যা যা লাগবে, নিউক্লিয়াস তৈরি হতে যা যা লাগবে, সেইগুলো তো আগে লাগবে। সেইগুলো তো আগে কোষের মধ্যে অ্যাভেলেবেল থাকতে হবে, তারপরে নয় ওই জিনিসগুলো তৈরি হবে। বুঝে গেল না? যায়নি? জানি। আমি বললাম কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, এমনটা নয় চট করে মনে করো আমাদের যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, এমনটা নয় ওই 1 মাসেই আমাদের হাত, চোখ, মুখ, নাক সব হয়ে গেছে। আস্তে 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 হয়েছে। তো মানে সেরকমই করে ভাবো যে একটা কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো থাকবে, মনে করো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম, যা কিছু আছে সবকিছু এমনটা নয় যে একসঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো তৈরি করে যারা, তাদেরকে তো আগে লাগবে। যেসব প্রোটিন গুলো করে, মনে করো যে প্রোটিন গুলো বা যে উপাদানগুলো ওই জিনিসগুলোকে তৈরি করে, তাদের তো আগে লাগবে। তারা আগে অ্যাভেলেবেল থাকবে, তারপরে তো ওদেরকে তৈরি করবে আস্তে আস্তে। এবার যতক্ষণ পর্যন্ত একটা কোষ ম্যাচিওর না হয়, আগে সেই ডিএনএ পড়ার সময় বলেছিলাম, ম্যাচিওর হওয়া মানে কি, যতক্ষণ পর্যন্ত একটা কোষে যা যা কোষীয় অঙ্গাণু আছে, সেই কোষীয় অঙ্গাণুগুলো একদম ঠিকঠাক লেভেল পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত এই কোষ বিভাজন যায় না, কোষ বিভাজনে যাবে না। কি বললাম? যতক্ষণ পর্যন্ত একটা কোষ, মনে করো ছোট থেকে সে বড় হচ্ছে, এই সিকোয়েন্সটা বুঝে নাও। সে ছোট থেকে বড় হচ্ছে, আমাদের মানে যে লাইফ সাইকেলটা, সেটার কথা ভাবো। আমরা কি হয়, একদম থেকে মানে 1 বছর বয়স থেকে আস্তে 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 18 বছর পর্যন্ত আসি, তারপরে সেই বিয়ে হেনা তেনা হিসাবে যায়। এমনটা নয় তাকে বাচ্চা বয়সে, সেটা খুব রেয়ার, বাচ্চা বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়, এমনটা তো নয়। এরকমটা কি, মানে একটা লেভেল থাকে, সেই লেভেল পর্যন্ত আসলে তবেই সে ম্যাচিওর হবে, তারপরে তার অন্য কাজ। এরকম তো আছে, মানে প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা কাজ আছে।
সেটা তুমি যে কোনো উদ্ভিদ প্রাণী মানে যে কোনো জীবের কথা বলো আর সেই একই রকম ভাবে তুমি কোষের কথা বলো, মানে এর কোষেরও একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলাদা 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 কিছু স্টেপ আছে, সেই স্টেপে বিভিন্ন ধরনের কিছু কিছু কাজ হয়, সেই কাজগুলো আমরা স্টাডি করব। আর একটা কোষ জন্মানো থেকে শুরু করে একদম বিভাজন পর্যন্ত যেহেতু নির্দিষ্ট কিছু দশায় চলে, তার জন্য এদেরকে বলা হয় কোষ চক্র। আমাদের যেরকম বলি আমরা জীবন চক্র বলি, তো আমাদের জীবনকে কি বলি, জীবন চক্র বলি। তার জন্য কোষকেও কিন্তু মানে কোষের এই যে চক্রটাকে বলা হয় কোষ চক্র, ঠিক আছে। এবার কোষটা যখন জন্মালো, সেই জন্মানো থেকে শুরু করে তার তো সে থেমে থাকবে না, তার পরিবর্তন হতেই চলবে। সেখান থেকে শুরু করে বিভাজন হওয়ার আগে পর্যন্ত, মানে মনে করো এই কোষটা হলো, তারপরে এই কোষটা ম্যাচিওর হলো, সেই কোষটা আরেকটু ম্যাচিওর হলো, হয়তো এবার বিভাজনে যাবে, একটা ছিল এবার দুটো হবে, এরকম হবে তো। তাহলে এই যে এখান থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত বিভাজনে যাচ্ছে এই পর্যন্ত অংশকে মানে এই পর্যন্ত জায়গাকে বলা হয় ইন্টারফেজ। কি বলে? ইন্টারফেজ। সেটা কোথা থেকে কোথা পর্যন্ত? যতক্ষণ না বিভাজন হবে, সেটা হচ্ছে এখান থেকে শুরু করে, এটা কেউ আঁকবে না, এটা আমি এমনি করে আঁকছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো স্টেজটাকে বলা হয় ইন্টারফেজ। কি বলে? ইন্টারফেজ। আর ইন্টারফেজে দেখো কি কি জিনিস আছে, G1 S G2। G1 আর কিছু নয়, G1 হচ্ছে গ্যাপ 1, মানে শুধু এইটুকু জায়গার মধ্যে কি কি ঘটনা ঘটে আমরা পড়বো। আবার S মানে হচ্ছে সিনথেসিস ফেজ, এই জায়গার মধ্যে কি কি ঘটে আমরা দেখবো। G2 ফেজ মানে সেকেন্ড যে গ্যাপ 2, তাতে কি কি ঘটে তা দেখবো। মানে কি বললাম, একদম এখান থেকে শুরু করে এটা পুরোটা ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজে কি কি জিনিস আছে বললাম, G1 দশা, S দশা, G2 দশা, এই তিনটা দশা বললাম। এবারে ভালো করে শোনো, G1 দশায় কি হয়, ওই যে আমি বললাম, আবার প্রথমে ফিরে যাও, একটা কোষ, তাহলে কোষের মধ্যে যে ডিএনএ থাকে তো, কোষের মধ্যে ডিএনএ থাকে তো, তাহলে সেই ডিএনএটা যে একেবারে প্রথমেই তৈরি হয়ে যায় তা কিন্তু নয়। প্রথমে ওই ডিএনএ তৈরি করার জন্য মেটেরিয়াল লাগবে তো। ডিএনএ কি দিয়ে তৈরি? আমরা ডিএনএ গঠনে দেখেছিলাম আগের দিনকে, কি দিয়ে তৈরি? কি ছিল? সুগার ছিল, আচ্ছা, নাইট্রোজেন বেস ছিল, ফসফরিক অ্যাসিড ছিল, তিনটে মিলে একসাথে কি হয়েছিল, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এই জিনিসগুলো তো আগে লাগবে, তারপরে না ডিএনএ তৈরি হবে। বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো তৈরি হবে কোন দশায়? G1 দশায়। প্রথমে সবে তো এটা তৈরি হবে, পচি অবস্থায় আছে এখন কোষ, হ্যাঁ, এখন এগুলো সবে তৈরি হলো। তাহলে এইগুলো যখন আস্তে আস্তে তৈরি হলো, ওই এবার এটা তো প্রথমে এটা তৈরি হলো, মানে 1 নম্বর পয়েন্টে তুমি কি লিখবে, এই জিনিসগুলো তৈরি হলো। তারপরে আস্তে আস্তে কি হবে, ওই জিনিসগুলো দিয়ে কি তৈরি হবে, ডিএনএ তৈরি হবে। ওই জিনিসগুলো দিয়ে ডিএনএ বা আরএনএ তৈরি হবে তো। তার মানে ডিএনএ আরএনএ তৈরি করা, এটা কিন্তু এখানে না লিখে, যেহেতু এখানে সংশ্লেষ ফেজ আলাদা করে আছে, সিনথেসিস ফেজ, দেখো সংশ্লেষ ফেজ, সংশ্লেষ মানে কি, কোনো কিছু তৈরি হওয়া। তো যে জিনিসগুলো এখানে তৈরি হলো, মানে ওই যে তুমি ফসফরিক অ্যাসিড বলো, সুগার বলো, তারপর মনে করো নাইট্রোজেন বেস, অ্যামাইনো অ্যাসিড, তার থেকে বড় কথা নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড বলতে পারো, এই জিনিসগুলো তো এখানে হলো। বইয়ে নয়, এর দিকে, বোর্ডের দিকে তাকাও, বই দেখবে, পড়লে বুঝতে পারবে, আর এমনি করে পড়লে বুঝতে পারবে না, এদিকে তাকাও। G1 কি বললাম, ওই যে মানে যে জিনিসগুলো, যে উপাদানগুলো ডিএনএ তৈরিতে কাজে লাগে, শুধু ডিএনএ নয়, ডিএনএ কেন, শুধু ডিএনএ যে বলাও ভুল, তোমার মনে করো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, হ্যানা যা কিছু আছে, যত কোষীয় অঙ্গাণু আছে, সব কোষীয় অঙ্গাণুকে তৈরি করতে গেলে যে উপাদান লাগে, আমরা যে মনে করো আমরা যে এই যে চা দেখতে পাচ্ছি আমার সামনে, এই যে টেবিল বলো, বই বলো, আমরা ড্রেস পরে আছি, এগুলো বলো, এগুলো কি এমনি তৈরি হয়ে গেছে? এর জন্য তৈরি করার জন্য কাঁচামাল লেগেছে তো আগে। সে তুলো হতে পারে, সে এমনি নর্মাল গাছ হতে পারে, যা কিছু। এই যে এখন বই পড়ছি, সেটাও কাগজ কোথা থেকে এসছে? গাছ থেকেই তো এসছে। তাহলে এগুলো তৈরি করার জন্য কাঁচামাল লেগেছে তো কিছু। সেই জিনিসগুলো মানে কোষের ভিতরে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো তৈরি কোথায় হয়েছে? G1। বোঝা গেছে? তাহলে G1 এর বৈশিষ্ট্য, হ্যাঁ একদম, যা কোষের মধ্যে যা লাগবে, সেই জিনিসগুলো তৈরি করার জন্য যা জিনিস লাগবে, সেই জিনিসগুলো তৈরি হয় কোথায়? G1। এবার আসো S, সিনথেসিস ফেজ। নামেই আছে সিনথেসিস ফেজ, সংশ্লেষ ফেজ, তৈরি হচ্ছে আবার, মানে এই জিনিসগুলো দিয়ে আবার বড় কিছু তৈরি হচ্ছে। সিনথেসিস ফেজ হলে কি হবে, ওই যে ডিএনএ তৈরি হবে, আরএনএ তৈরি হবে, ডিএনএ সংশ্লেষ, আরএনএ সংশ্লেষ, মানে ডিএনএ সংশ্লেষ বা আরএনএ সংশ্লেষ মানে কি, ডিএনএ এরকম ছিল, এই ডিএনএটা প্রথম দুটো স্ট্র্যান্ড এরকম আলাদা হয়ে যাবে, দিয়ে এবার এর যে স্ট্র্যান্ডটা আছে, এই স্ট্র্যান্ডটায় অটোমেটিক আরেকটা স্ট্র্যান্ড তৈরি হবে, আবার এই স্ট্র্যান্ডটায় আরেকটা অটোমেটিক স্ট্র্যান্ড তৈরি হবে। দেখো এটা ছিল একটা, হয়ে গেল কত? হ্যাঁ, মানে কি, হ্যাঁ, এবার এখানে একটুখানি ভালো করে মন দিয়ে শোনো, কি বললাম।
এখানে তো জি1টা ক্লিয়ার তো, জি1টা সবার ক্লিয়ার তো। এসে কি হয়, জি1 যা যা মেটেরিয়াল আসলো সেই মেটেরিয়াল দিয়ে সবকিছু মানে সংশ্লেষ হয়। এখানে ডিএনএ এর কথাই আসি, কারণ ডিএনএটাই মেন এখানে। তাহলে ডিএনএ সংশ্লেষ হয় ঠিক আছে, কিন্তু কিন্তু মনে করো ডিএনএ এর যে পরিমাণ মনে করো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে তো, একটাই ডিএনএ আছে, ধরুন পেঁচিয়ে একটাই ডিএনএ, দুটো তন্তু, ডিএনএ দুটো স্ট্র্যান্ড, দ্বিতন্ত্রী, কিন্তু ডিএনএ তো একটাই। এবার যখন এস দশায় আসবে তখন কি করে, এই জিনিসটাকে ও ডবল করে, ক্রোমোজোমটা এরমই থাকে কিন্তু এর যা পরিমাণটা আছে, যা ডিএনএ এর যা পরিমাণটা আছে সেই পরিমাণটাকে ডবল করে দেয়। কারণ কি আমরা জানি, আমরা সেই আগের দিন বলেছিলাম যে এক চুলো এদিক ওদিক হবে না, ভাগ করতে হবে। তার জন্য কোষের বুদ্ধি আছে অনেক ভালো, বিশাল বুদ্ধি। কি করেছে, যে তার কাছে যে জিনিসটা আছে সেটাকে আগে ডবল করে নেয়, 2 কপি বানিয়ে নেয়, আগে ডবল করে নেয়, নিয়ে তারপর হাফ করে, তাহলে সমান সমান হলো। যা আছে সেটাকে ডবল করে দিল, দিয়ে হাফ করে দিল, তাহলে তো সমান সমান হলো, ডবল করে হাফ করে দিল। মানে যা ছিল, মানে মনে করো যে ডিএনএটা ছিল, যে পরিমাণ ছিল, যে ডিএনএটা ছিল না, এমনটা বলবে না যে 2টো ডিএনএ ছিল তুমি 4টে ডিএনএ করে দিয়েছো, এরকম নয়। 4টে ডিএনএ করে দিয়েছো এই কথাটা ভুল। ছিল যে পরিমাণ, মনে করো যদি আমি পরিমাণ আমরা কিসে মাপি, কেজি, হ্যাঁ এইসবে মাপি তো, ডিএনএ ওরকম কেজিতে মাপে না। যে পরিমাণটা ছিল ডিএনএ তে, যে পরিমাণটা ছিল তার পরিমাণটা হয়েছে ডবল। এখানে এইভাবে লেখেন না, 2টো থাকলে 4টে নয়। আবার আমি ওই জন্য করে বারবার এটা বলছি, 2টো থাকলে 2টোই থাকবে, এটা এখন রোগা এবারে মোটা হবে, বুঝা গেছে? আগে ছিল এরকম থাকবে 2C, সেখান থেকে হয়ে যাবে কি 4C। সি কথার অর্থ কি, কন্টেন্ট, পরিমাণ, ডিএনএ এর পরিমাণ, ঠিক আছে? ডিএনএ এর পরিমাণ। এমনটা নয় যে 2টো ডিএনএ ছিল সেখান থেকে 4টে ডিএনএ হয়েছে, এরকম না। 2টো ডিএনএ থেকে 4টে ডিএনএ হয়েছে এরকম না, 2টো ডিএনএই আছে, কিন্তু সেটার মধ্যে সেটার পরিমাণটাকে বাড়িয়েছে। বোঝা গেছে না যায়নি? গালে হাত কেন, বুঝে যায়নি? তাহলে সব সময় দেখবে। আচ্ছা তাহলে আমি এখানে একটা জিনিস লিখছি, দেখো আমি যদি এরকম লিখি, সত্য মিথ্যা লেখো। এস ফেজে ডিএনএ এর যে পরিবর্তনটা হয় সেটা এরকমই, 2n থেকে 4n, এক নম্বর অপশন এইটা। 2 নম্বর অপশন হচ্ছে 2C থেকে 4C। 3 নম্বর অপশনে আছে এ ও বি, মানে 1 ও 2 দুটোই, নাকি 4 নম্বর অপশনে কোনোটিই নয়, 2C থেকে 4C। কারণ কি, আমি যদি এইটা বলি, এই 2n থেকে 4n মানে কি, আমরা 2n মানে কি রেখেছিলাম, ডবল সেট ক্রোমোজোম আছে, তাই না? 2n মানে কি, সেই 46টি ক্রোমোজোম আছে। আর তুমি যদি সেখান থেকে 4C বলে দাও তাহলে তো 46টা ডবল হয়ে যাবে। যদি 4n বলে দাও, তাই বলছি 2n থেকে যদি তুমি 4n বলে দাও, তার মানে কি হয়ে যাবে, যা সেট আছে, যা এই যে 46টি ক্রোমোজোম আছে, তাহলে 46 গুণ 2 হয়ে যাবে তো। তাহলে কি করে হবে, বুঝতে পারছো না? এই আগে শোনো, ভালো করে বোঝো, বুঝতে না পারলে বলো। আমি কি বললাম, 2n থেকে 4n কেন হবে না সেটা বলো, কেন সত্য হবে না? এটা কোনটা জোড়া? 46টা ডবল হয়ে যাবে তো, 46টাই থাকতে হবে। সে হয়তো মোটা করেছে, সেটা ব্যাপার আলাদা, কিন্তু 46টা ক্রোমোজোম থাকতে হবে। যখন আমি 2n থেকে 4n বলে দিচ্ছি মানে 46টা নেই, 2n থেকে যখন 4n বলছি তখন 46টা ডবল হয়ে গেছে। বোঝা গেছে? সব বুঝতে পেরেছো? আচ্ছা, না আগে কোষ চক্র পড়তে হবে, তারপর ওগুলো পড়তে হবে, ওই জন্য কোষ চক্র আগে ধরেছি, নাহলে ওটা বুঝতে পারবে না। আচ্ছা শোনো, তাহলে এটা বোঝা গেল। তাহলে এস দশায় কি হলো, ডিএনএ সংশ্লেষ বা আরএনএ সংশ্লেষ হয়ে গেল। এবার আসো জি2 দশায় কি হবে, জি2 দশাতে এই যে এস দশায় ডিএনএটা সংশ্লেষ হলো, সেটা আদৌ ঠিকঠাক হয়েছে তো, সে দেখবে হচ্ছে জি2। কারণ কি, এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট। মানে তুমি ওই যে বললাম খাবার ভাগ করতে যাচ্ছি না, আমার 2টো জামা এনেছে, আমি কোনটা পছন্দ করবো সেটা আমি নিয়ে নিলাম, ওরমটা নয়। এখানে যেটা ভাগ হতে যাচ্ছে, এখানে এক চুলো এদিক ওদিক হবে না, সব একদম ঠিকঠাক করে ভাগ করতে হবে, না হলে খবর আছে, খবর শেষ। তার জন্য কি করা হয়, একদম ভালো করে নিখুঁত ভাবে দেখা হয়, জি1 যা হলো সেটাই এসে সংশ্লেষ হলো, সেই সংশ্লেষটা আদৌ ঠিকঠাক হয়েছে কিনা সে দেখবে কে, জি2। দেখে তারপর এই বিভাজনে যাবে। এই যে এখানে আছে PMAT, এটা কিছুই নয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটাকে বলা হয় মাইটোটিক ফেজ। এই যে এম ফেজ লিখেছি না, মাইটোটিক ফেজ। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটাকে কি বললাম, ইন্টারফেজ।
ইন্টারফেজ, ইন্টারফেজ, আর তারপর এখান থেকে এটা কি বললাম, এইখান থেকে এই পর্যন্ত মাইটোটিক ফেজ। বোঝা গেল? তাহলে ইন্টারফেজে কি কোষ বিভাজন হয় না হয় না? হয় না। কোষের বিভাজন হওয়ার জন্য প্রিপেয়ার হয়। মনে করো তোমার বিয়ে বাড়ি আছে, হ্যাঁ, একটা কারো যদি বিয়ে বাড়ি থাকে 1 মাস আগে থেকে প্রিপারেশন নেয়, আর একদিনে বিয়ে শেষ, তাই তো হয়। প্যান্ডেল করো, এখানে ওইটা করো, ওইটা করো, সেটা করো, 1 মাস আগে থেকেই সব প্রিপারেশন, কেনা কাটা হেনা তেনা সব প্রিপারেশন তো 1 মাস আগে থেকেই চলে, আরো আগে থেকে চলে হয়তো, চলে তো। এই প্রিপারেশন অনেকদিন আগে থেকেই চলে, কিন্তু বিয়ে একদিনে কেন, সেই একটা মুহূর্তেই শেষ, একটা মুহূর্তেই শেষ। সেখানে এরমই তাই চলছে, এটা প্রিপারেশন চলছে কোষটা বিভাজন করবে বলে। ইন্টারফেজে এতক্ষণ সময় লাগছে, কিন্তু গিয়ে চট করে এই জায়গাটায় এই মাইটোটিক ফেজে বিভাজন করে দিল। দেখো এখানে 9 ঘন্টা সময় লাগে, 9 আওয়ার। এখানে হচ্ছে এখানে তোমার না, এখানে হচ্ছে তোমার 10 ঘন্টা সময় লাগে, এখানে 9 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে 4 ঘন্টা সময় লাগে, আর এখানে 1 ঘন্টা সময় লাগে। দেখো তো 24 ঘন্টা হয়েছে কিনা। 24 ঘন্টা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 24 ঘন্টা সময় নেয় একটা কোষ বিভাজন পুরোপুরি, মানে জন্মানো থেকে বিভাজন হওয়া পর্যন্ত 24 ঘন্টা সময় নেয়। সবচেয়ে বেশি সময় নেয় এই জায়গাটায়, তারপর এটা, তারপর এটা, তারপর করে দিলাম। আচ্ছা, এবার বোঝাই। আগে যতটা এতক্ষণ নয়, আমি এর আগে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ আগে বুঝতে পেরেছো কিনা বলো? আপনি কি বলেন 24 ঘন্টা বিভাজন? 24 ঘন্টায় তো আমি সেটা বলছি। আগে এটা বলো, ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো তো? এবারে এই যে ছবিটা আমি এইভাবে এঁকেছি, G1টা এইটুকুনি আলাদা, এই যে একটা পাই চার্ট, এটাকে পাই চার্ট বলে তো। পাই চার্ট আকারে দেখানো হয়েছে যে এখান থেকে এইটুকুনি G1, এখান থেকে এইটুকুনি S, এখান থেকে এইটুকুনি G2, এখান থেকে এইটা M। অ্যাকচুয়াল এরকম নয়, যা পরিবর্তন হচ্ছে G1 পুরো কোষ জুড়ে হচ্ছে, তারপরে G1 যদি কমপ্লিট হয়ে যায় তারপরে পুরো কোষ জুড়ে S হচ্ছে, তারপরে যদি কমপ্লিট হয়ে যায় তখন তারপরে হচ্ছে G2, তারপরে পুরোটা কমপ্লিট হলে তবেই বিভাজনে যায় পুরো কোষটাই। কিন্তু আমরা এই যে চিত্রটা এঁকেছি এটা হচ্ছে পাই চার্ট আকারে দেখানো হয়েছে। এমনটা ভাবলে চলবে না যে একটা কোষ আছে, সেই কোষে এখান থেকে এইটুকুনি ঘর করে দিয়েছে, এই ঘরের মধ্যে G1 হচ্ছে, এখান থেকে G2 হচ্ছে, এরম নয়। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? পুরো কোষ জুড়ে G1 হবে। G1টা যদি ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়, এটা গ্যাপ তো, এই গ্যাপটা ঠিকঠাক ভাবে কমপ্লিট হলে তবেই কোষটা যাবে S ফেজে, S ফেজ ঠিকঠাক ভাবে কমপ্লিট হলে তবেই যাবে G2 ফেজে। এবার আসি গল্প, এবার তারপর বিভাজন করবে। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসো এদিকে। এটা কি ছিল? G1 তো। আমি বুঝবো কি করে? আমি নয়, কোষ বুঝবে কি করে যে G1 কমপ্লিট হয়েছে? কি করে বুঝবে? এখানে আছে কেউ বসে, আমরা যাই তো, আমরা যখন পরীক্ষা দিতে যাই, বলে আমরা যখন পরীক্ষা দিতে যাই, হ্যাঁ, চেক করো তো আমাদের। তুমি এখান থেকে লাইন দিয়ে সে বাংলার মোড় পর্যন্ত চলে যাও, তোমার নানা চেক হবে, এই চেক, ওই চেক, সেই চেক, প্রচুর চেক হয়। তার মানে তুমি যদি একেবারে শেষ পর্যন্ত উত্তীর্ণ হও তাহলেই তোমাকে এক্সাম হলে ঢুকতে দেবে, নয়তো ক্যান্সেল, চলে যাও। হ্যাঁ, যদি G1, এবার বলছি G1 এ যা যা কাজ, কি কি কাজ হয় G1 এ আমরা দেখে নিলাম তো। ওই কাজ যদি ঠিকঠাক না হয়, বা ওই যে মানে G1 এ যা যা উপাদান তৈরি হওয়ার কথা ছিল সেটা যদি না থাকে, তাহলে কোষ কখনোই পারমিট করবে না যে ওই কোষটা S ফেজে যাক। কোষ কখনোই পারমিশন দেবে না যে ওই কোষটা আবার S ফেজে যাক। এখানে আটকে দেবে। কে বসে আছে? এই যে G2A, যে ম্যানেজারের মতো বসে আছে এখানে চুপচাপ, যেখানে ঠিকঠাক হয়েছে তো। G1 এ যা যা কাজ G1 কে দেওয়া হয়েছিল, G1 কি ঠিকঠাক কমপ্লিট করতে পেরেছে? যদি পারে তাহলে আছে, ঠিক আছে চলে যাও, ছেড়ে দিল যে চলে যাও, এবার কোষটা S ফেজে যেতে পারো। সেখানে আটকে দেয় কে? G1S চেক পয়েন্ট। এবার গল্প, আমরা বলেছিলাম যে কোন দুটো কোষ বিভাজনে সক্ষম নয়? কার সেন্ট্রোজোম থাকে না? স্নায়ু কোষ বিভাজন হতে পারে না। স্নায়ু কোষ, পেশি কোষ এরা বিভাজন হতে পারে না। কারণ কি? সেন্ট্রোজোম নেই তো, ধরা পড়ে গেছে এখানে। সেন্ট্রোজোম নেই। G1 এ সেন্ট্রোজোম দেখানোর কথা ছিল, ওটা একটা ডকুমেন্ট। সেন্ট্রোজোম নেই, তোমার সেন্ট্রোজোম কোথায়? নেই, তাহলে বাদ দাও, চলে যাও G0। এখন তুমি বসে থাকো, ওয়েটিং এ বসে থাকো। তুমি যদি সেন্ট্রোজোম কোনোদিন আনতে পারো তবে তুমি এসে যাবে, নাহলে ওখানে বসে থাকো। যার কারণে এখানে G0টা লেখা হয়েছে। মানে একটা কোষ বিভাজনের জন্য যা যা লাগবে সবকিছু যদি তুমি, মানে কোষ আমরা নই, শো না করায়, G1S চেক পয়েন্টের কাছে যদি শো না করায়, তাহলে সেই কোষটা সেকেন্ড ফেজ অর্থাৎ S ফেজে যাবে না। স্নায়ু কোষ বা পেশি কোষের ক্ষেত্রে কি হয়? সেন্ট্রোজোম নেই, আমরা জানি তো সেন্ট্রোজোম নেই। সে সেন্ট্রোজোম কোনটা?
এই যে জায়গাটা সেন্ট্রোজোম, এটা নেই, স্নায়ুকোষের নেই, যার কারণে স্নায়ুকোষ কোনোদিনই বিভাজিত হতে পারে না। কারণ কি এখানে আটকে দেয়। এই যে চেক পয়েন্ট বসে আছে, দেখে নিল যে ওর তো সেন্ট্রোজোমই নেই, স্নায়ুকোষের সেন্ট্রোজোমই নেই, তখন ওকে বলছে যে তোমার সেন্ট্রোজোম ওই ডকুমেন্টটা কোথায়, তুমি এটা আগে শো করাও, তারপরে তোমাকে এখানে নিয়ে যাওয়া হবে। নেই, এখনো পর্যন্ত ও আবিষ্কারই করতে পারেনি ও সেন্ট্রোজোম, তার জন্য ওকে এখনো ওই জি0 দশায় বসিয়ে রাখা হয়েছে। যে কোষটা বিভাজন হতে পারবে না তাকে সাময়িক কালের জন্য অথবা পার্মানেন্টলি জি0 দশায় পাঠিয়ে দেওয়া হয়। যদি মনে করো কোনো কোষকে জি0 দশায় পাঠিয়ে দেওয়া হলো, নেই, তুমি যদি ডকুমেন্ট খুঁজে আনতে পারো তাহলে তুমি চলে যাও, ছেড়ে দেবে। কিন্তু যদি তুমি না খুঁজে আনতে পারো তাহলে কিন্তু তোমাকে জি0 দশায় সারা জীবনই থাকতে হবে। কে থাকে? সেটা হচ্ছে পেশিকোষ আর স্নায়ুকোষ। এই কারণে এতদিন সেই 9 থেকে আমরা পড়ে আসছি, 9 নয় 8 থেকে পড়ে আসছি যে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। এখানে এসে কারণ জানলাম কেন বিভাজিত হতে পারে না, ডকুমেন্ট নেই। ঠিক আছে, এবার আসছি, দাঁড়াও, শেষ হয়নি এখনো, এটা গেল। তাহলে এই চেক পয়েন্টের কথা বোঝা গেল। তাহলে জি1 সবকিছু কাজ করে দিয়েছে, জি1 এ যা যা আছে সবকিছু, জি1 রাখলো না, বললো যে ঠিক আছে তুমি এস ফেজে চলে যাও। এবার এস ফেজের কাজ কি? এস ফেজের কাজ কি? ডিএনএ সংশ্লেষ করা, ডিএনএ ঠিকঠাক ভাবে ডিএনএ ঠিকঠাক ভাবে তৈরি করা হচ্ছে এস ফেজের কাজ। এবার এই যে এস ফেজ ডিএনএ ঠিকঠাক ভাবে তৈরি করছে কিনা সেই দেখার দায়িত্বটা কিন্তু এ নিয়েছে, জি2। এস ফেজ ঠিকঠাক কাজ করছে নাকি ফাঁকি দিচ্ছে সেইটা দেখার দায়িত্ব কিন্তু জি2 নিয়েছে। যার কারণে এই জায়গাটা কোনো চেক পয়েন্টই নেই, এ চেক পয়েন্ট হিসেবে কাজ করছে জি2। এ দেখে নেয় যে ডিএনএ কোনো যে তৈরি করেছে তাতে কোনো ভুল ভ্রান্তি আছে, যদি থাকে তাহলে এ নিজেই ঠিক করে দেয়, আর যদি না থাকে তাহলে এ কি করে, এ আবার কি করে, ওই যে এটাকে ওই কোষটাকে পরবর্তী স্টেপে পাঠিয়ে দেয়, এম ফেজ। যদি না পারলে এখানেই আটকে যাবে, ওই জি0 দশায় চলে যাবে, ঘুরে গিয়ে ওখানে বসিয়ে দেবে, বিভাজন তো হবে না। তুমি যদি এই জায়গায় সবটা না শো করাতে পারো, কোষ কখনোই বিভাজনে যাবে না। যদি যায় তাহলে খবর আছে, ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, চেক পয়েন্ট কাজ করে না, আউট, চেক পয়েন্ট নেই, যার কারণে ক্যান্সার কোষ বুঝতে পারে না, যে উল্টোপাল্টা এলোপাথারি ভাবে নেই, এটা নেই, সেন্ট্রোজোম নেই, এটা নেই, সেটা নেই, কিছুই নেই, দেখা যাচ্ছে যে সে কোষ বিভাজনের জন্য সে উপযুক্তই নয়, তাও সে বিভাজনে যাবে, তাও পয়েন্টগুলো আউট হয়ে যায়। যার কারণে ওই টিউমারের ক্ষেত্রে বা ক্যান্সারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রোথ হয়, প্রচুর পরিমাণে সেল ডিভিশন হতে থাকে, এলোপাথারি ভাবে ডিভিশন হতে থাকে। নর্মাল ভালো করে ডিভিশন হলে তাহলে ভালো ব্যাপার ছিল, কিন্তু সেই এলোপ্যাথারি ভাবে ডিভিশন হতে থাকে, বুঝা গেছে? তার জন্য ওই বলে ক্যান্সার হলে সারানোর কোনো জায়গা থাকে না। জি2 এবার ঠিকঠাক হলো কিনা, যদি ঠিকঠাক হয় তখন এই যে এখানে বসে আছে, এবার এস ঠিকঠাক কাজ করেছে কিনা সে কাজ তো দেখে নিল জি2। এবার জি2 কাজ করেছে কিনা সেটা তো দেখতে হবে, তুমি মাতব্বরি ফলাবে তোমার কাজ কেউ দেখবে না, সেটা হয় নাকি? সেটা দেখতে হবে। তাহলে হ্যাঁ, এবার জি2 কে দেখবে যে জি2 ঠিকঠাক কাজ করেছে কিনা, তখন এই যেখানে বসে আছে জি2M চেক পয়েন্ট, জি2M চেক পয়েন্ট যদি দেখে যে জি2 ঠিকঠাক কাজ করেছে, তখন ওই কোষটাকে এম ফেজে যাওয়ার জন্য পারমিশন দেবে। এবার এম ফেজে আসলে কি হবে, এই যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে 4টে দশা, এটা এখন পড়ার নয়, এখানে আমরা যখন কোষ বিভাজন করবো তখন আমরা এটা ভালো করে বোঝাবো। এবার বলি, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দশাটা, এটাকে বলা হয়, এবারে আসলে যে নিউক্লিয়াসের বিভাজন, এতক্ষণ কিন্তু বিভাজনই হয়নি। এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই জায়গাটা, এটা পুরোটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কি বলে? ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে চালিয়ে যাওয়া, ওই ক্যারিয়ন নয়, ক্যারিয়ন নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর এখানে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে এটাকে কি বললাম? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। হলো, এবার ক্যারিওকাইনেসিস তো হলো, নিউক্লিয়াস যেটা থাকলো সেই নিউক্লিয়াসের বিভাজন হয়ে যায়। নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাওয়ার পরে নিউক্লিয়াস বাদ দিয়ে কোষে আর কি আছে? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকেও বিভাজন করতে হয়। তাহলে সেকেন্ড বার কি হয়, ওই যে ফাঁকা জায়গা রেখেছি, কি হয়? সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিস হলে তারপর শেষ হয়, কমপ্লিট হয়। মানে ওই একটা কোষ ছিল, সেখান থেকে 2টো কোষ হয়ে গেছে, বোঝা গেছে? এর আগে তোমাদের মানে কোষ বিভাজনের কতগুলো ভাগ, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এটা এর আগে তোমাদের দেওয়া আছে, মানে কোষ চক্রের আগে দেওয়া আছে, কিন্তু আমি আজকে পড়ালাম না। কোষ চক্র না জানলে তুমি ওই জায়গাটা ঢুকতেই পারবে না, তার জন্য আমরা এটা আগে পড়ে নিলাম, তারপরে গিয়ে মাইটোসিস যে ডিভিশন গুলো আছে সেইগুলো পরের দিন থেকে জানবো। কিন্তু তার আগে এটা যেন একদম জল হয়ে থাকে। এটা যদি না, আজকের ক্লাসে যা হলো এর সঙ্গে পরের ক্লাস পুরোপুরি লিঙ্ক,
পুরোপুরি লিঙ্ক ভালো করে শুনে নাও। আজকের যে ক্লাসটা হলো এই ক্লাসের সঙ্গে পরের দিন যে ক্লাসটা হবে পুরোপুরি লিঙ্ক আছে। যদি এইটা যদি কেউ ভালো করে না বুঝতে পারো বা বুঝে আসো, পরের দিন ক্লাসে কিছু বুঝতে পারবে না। বুঝে গেছে? তাহলে পরের দিনের কাজ হবে কি, চারটে আঁকা কভার করে দুবার করে, চারটে আঁকা দুবার করার। এইটা যেন এইটা মুখস্থ থাকে। জি1 এর বৈশিষ্ট্য কি, জি1 কি করে, এস কি করে, জি2 কি করে, আর হচ্ছে এই যে চেক পয়েন্ট গুলো কার কে কি কাজ করে, জি1 এস কি করে, জি2 এম কি করে, এম কি করে, ঠিক আছে? এম চেক পয়েন্ট কি করে, এম কি করে এটা আমরা আজকে বললাম না, কারণ পরের দিনে ভালো করে বোঝা যাবে। এম কি করে সেটা আমি পরের দিনকে বলবো, ঠিক আছে? কিন্তু চেক পয়েন্ট কটা বুঝলাম তাহলে? 3টে চেক পয়েন্ট আছে, জি1 এস, জি2 এম আর এম, শুধু এম, ঠিক আছে? 3টে চেক পয়েন্ট আছে। প্রত্যেকটা চেক পয়েন্ট কি করে আর প্রত্যেকটা দশায় কি কি বৈশিষ্ট্য আছে এটা পড়ে আসবে, ঠিক আছে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।